বাংলাদেশ তো এমনিতেই বর্তমানে নেতৃত্ব শূন্য, জিরো। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অ্যাকচুয়ালি নট নেতৃত্ব, এটা কোনো নেতৃত্ব না, এটা হচ্ছে একটা সাময়িক ব্যবস্থা। ওনার না আছে রাজনীতিতে অভিজ্ঞতা, না আছে কোনো সরকারি প্রতিষ্ঠানের কোনো অভিজ্ঞতা, এবং ওনার যত উপদেষ্টা আছে তারও হচ্ছে সমস্ত বেশিরভাগই হচ্ছে এনজিও, যাদের নীতি হচ্ছে স্ট্যাটাস কো যেমন ছিল চলতে থাকুক, মানে ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা কাজ। ডক্টর ইউনূস বিপ্লবটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, বিপ্লবটাকে যেভাবে নষ্ট করে দিয়েছে, যদি সিরিয়ার মতো জুলানি যখন ক্ষমতা দখল করলো, সাথে সাথে কিন্তু লাগাতার ফাঁসি দিয়ে দিল 10-15 জনকে। তারা কিন্তু কোর্ট বসায়নি, কোনো কাহিনী করে সময় নষ্ট করে নাই। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। বিচারকে বিলম্বিত করা মানেই হচ্ছে বিচার না করা। সুতরাং ওই জুলানি কিন্তু এসেই একসাথে ফাঁসি দিয়েছে অনেকজন, একটা উদাহরণ সৃষ্টি করছে। সেটাই হচ্ছে বিপ্লবের প্রক্রিয়া। দেশে যখন একটা বিপ্লব হয়, 1002 মানুষ মারা যায়, তখন যদি এইসব ভারতীয় পোষা এবং এনজিও, পশ্চিমা পোষা এনজিওদেরকে উপদেষ্টা এনে বসানো হয়, তাহলে আপনি বিচার কোত্থেকে পাবেন? আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে, তাদের উপদেষ্টাকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে যে হাসিনার সমগ্র সামরিক বেসামরিক সকল প্রতিষ্ঠান অবকাঠামো সব রয়ে গেছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি 3-0 থিওরিতে দেশ চালাচ্ছেন। বাংলাদেশে কিন্তু বেকারত্ব বেড়েই যাচ্ছে। উনি কিন্তু 3-0 দিয়ে বাংলাদেশের বেকারত্ব, না চলছে দেশ, না চাকরি পাচ্ছে বেকাররা, না কোনো রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে আসছে। সংস্কার বলতে যেই সামান্য সংস্কার হয়েছে, তা বাংলাদেশিদের বাক স্বাধীনতায়, বাংলাদেশিদের চাপে এবং সামরিক বাহিনীতে বা সরকারি পর্যায়ে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আমাদের কর্নেল হাসিন এবং আরও বেশ কয়েকজন যারা আছেন, যারা দিনরাত খেটে পরিশ্রম করে সরকারকে চাপের উপর রেখে একটার পর একটা সংস্কার আদায়ের চেষ্টা করছেন, কিন্তু এখনো কিছুই হয়নি। প্রায় এক বছর চলে গেছে অলমোস্ট। কি বলে, এটা নোবেল লেখা হচ্ছে, আর একটা নোবেল বিজয়ের জন্য নোবেল লেখা হচ্ছে, কমিটি তৈরি করে কমিটির উপর দিস্তার পর দিস্তা কাগজ দিয়ে নোবেল লেখা হচ্ছে, কিন্তু সংস্কার বলতে কিন্তু কিছু হচ্ছে না। কারণ এই যে তদন্ত কমিটি বিভিন্ন জিনিস সুপারিশ দিচ্ছে, এইটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে, কার্যকরী করতে হবে। এইটার তো একটা আইনি প্রক্রিয়া আছে। আমি আগেও বেশ কয়েকবার বলেছি, সন্ত্রাসী আওয়ামী লীগ এবং সন্ত্রাসী হাসিনা যে পরিমাণ অপরাধ করেছে, এটার বিচার কাজ করতেও তো 5-7 বছরে শেষ হবে না। কিন্তু একটা জিনিস ব্যাখ্যা করি, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রটা কেন হবে? ওয়াই? এখানে বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল না। এটা ষড়যন্ত্রটা মূলত ছিল ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে বর্তমানে এখন একটা রাজনৈতিক দল বলতে আছেই কিন্তু বিএনপি একমাত্র। আর আমি একদম স্পষ্ট করে বলি, অনেকের হয়তো পছন্দ না হতে পারে, বাট যেটা বাস্তব, ভারতের এখন একমাত্র ভরসা হচ্ছে বিএনপি। যে বাংলাদেশের জামাতকে ভারত চাইবে না কোনোদিনও, সেই জন্যই কিন্তু জামাতকে 2000 জামাতের নেতাদেরকে সেই হাসিনা শুরুতেই কিন্তু ফাঁসি দিয়ে, ভারত এবং হাসিনা মিলে ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছে। এরপর আসুন, আর কে আছে? জাতীয় পার্টির কোনো আগামাথা কিছু নাই। কি ভারত কাকে দিবে? এনসিপি কি দিবে? এনসিপি তো ভারতের শত্রু। সুতরাং
ভারত জীবনও এনসিপির উপর চেষ্টাও করবে না, এদেরকে নিজেদের দলের মাঝখানে মারামারি এবং সংঘর্ষ বাঁধানোর চেষ্টা ছাড়া ভারত আর কোনো চেষ্টাই করবে না। তাহলে আস্থ থাকলো কি? ভারতের একমাত্র ভরসা হচ্ছে বিএনপি। সেই বিএনপির বিরুদ্ধে ভারত এবং ভারতের যেই বাংলাদেশে অবস্থিত মির্জাফররা কোন দুঃখে ষড়যন্ত্র করতে যাবে এই মুহূর্তে? আচ্ছা, এখন আসুন তারপরের কথায়। বিএনপির সাথে সশস্ত্র বাহিনীর একটা আন্ডারস্ট্যান্ডিং বা সেনা প্রধানের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আজকের থেকে আরো 8 মাস আগে। সুতরাং সেখানে ডিজিএফআই কোন দুঃখে আসবে? যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোন দুঃখে আসবে? সেই বিএনপিকে নাজেহাল করতে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। সুতরাং এটা বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না, এটা হয়েছে মূলত যেটা বাস্তবকেই স্বীকার করতে হবে। এখনো তারেক রহমান লন্ডনে বসে আছে। যেরকম হাসিনাকে ভারত মুজিব পরিবার হত্যার পরে হাসিনাকে ভারতে বসিয়ে ভারত প্রশিক্ষণ দিয়েছে, তারপরে বাংলাদেশে এনেছে বাংলাদেশ ধ্বংস করার জন্য। এমনিভাবেই কিন্তু বিএনপির কিছু নেতাকেও কিন্তু ভারত প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছে, তার মাঝখানে সালাউদ্দিন একজন, তারপর তো আমির খসরু, এরা তো আছেই। এটা স্পষ্টত সমগ্র বাংলাদেশের মানুষের সামনে। একটা জিনিস মনে রাখতে হবে, এই সালাউদ্দিন, আমির খসরু এরা কিন্তু শুধু বাংলাদেশ বিরোধী নয়, এরা বিএনপি বিরোধীও, এবং এরা কিন্তু জিয়া পরিবার বিরোধীও, তারেক রহমান বিরোধীও। এরাই কিন্তু, তারেক রহমান যদি এদেরকে দল থেকে না সরায়, এইসব আরো যারা বাটপার আছে, তাহলে তারেক রহমান তার বাবার মতোই মারা পড়বে। তার বাবাকে ভারত হত্যা করেছিল, জেনারেল মঞ্জুর হত্যা করেনি, হত্যা করেছিল ভারত। একইভাবে তারেক রহমানকে বাংলাদেশে এনে হত্যা করবে এরা রয়ের সাথে মিলে। তার মানে আজকে বিএনপির ভিতরে যত ষড়যন্ত্র বিএনপি নিজেরাই করছে, সেই ক্ষেত্রে ডিজিএফআই এর বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার প্রয়োজন নাই। বাংলাদেশটা বিশেষ করে 5ই আগস্টের পরে একটা ষড়যন্ত্র তত্ত্বের একটা জায়গা হয়ে গেছে, যেখানে কোনো কিছু ঘটলেই তার পিছনে একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের তত্ত্ব প্রচার করার জন্য আমাদের বেশ কিছু ইউটিউবার আছে যারা নিজেদের মন গড়া তত্ত্ব প্রকাশ এবং প্রচার করে বেড়ায়। তাতে কি হয়? তাতে ভয়ঙ্কর যেই ক্ষতিটা হয়, দেশের ভিতরে যেই একতা আছে, 5ই আগস্টের পরে যে একতাটা সৃষ্টি হয়েছিল, এই একতাটা নষ্ট হয়। বিভিন্ন দলের মাঝখানে এক দলকে আরেক দলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়। এতে কিন্তু বেলা শেষে কিন্তু দেশের এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা ভয়ঙ্কর এবং ক্ষতিকর। আচ্ছা, প্রথমে আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, বা যারা দর্শক যারা দেখছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে বাংলাদেশে কোনো একটা হত্যাকাণ্ড ঘটছে, কিছু লোক কাউকে মারছে এবং বাকি লোক চারিদিকে দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলছে বা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছে, এটা কি নতুন কিছু? মনে আছে কোভিডের 2-1 বছর আগে ঢাকায় এক স্কুল ছাত্র বা ছাত্রীর মা তাকে স্কুল থেকে আনতে গিয়েছিল, এবং সেই ভদ্রমহিলাকে, সেই মাকে ছেলে ধরা বলে, কি বলবো এটাকে, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ওই ভিডিওটা, সোহাগের হত্যাকাণ্ডের ভিডিও দেখে যেরকম বাংলাদেশের বেশিরভাগ মানুষই কি বলে এটাকে, মানসিকভাবে মানে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক একইভাবে ওই সময় এত বছর আগে একটা মা যখন তার নিজের সন্তানকে স্কুল থেকে আনতে গিয়েছিল, তাকে ছেলে ধরা বলে তাকে পিটিয়ে মারছিল, এবং মহিলাটা বারবার ব্যাখ্যা করার বলতে চাচ্ছিল যে তার ছেলেকে আনতে গেছে সে, এবং এক সময় যখন তার জীবন চলে যাওয়ার আগ মুহূর্তে সে পানি চাচ্ছিল, সেটাও না দিয়ে 2-3টা পশু বা তার চেয়ে অধম কিছু লোক
সন্ত্রাসী ওই ভদ্রমহিলাকে পিটাচ্ছিল, তখন কিন্তু চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও করছিল বাকি লোক। সুতরাং বাংলাদেশিদের এই পশুত্বের যে চরিত্র, প্রশংসায় অতি এবং নিষ্ঠুরতায় অতি, এই চরিত্র কিন্তু নতুন না। সুতরাং এখান থেকে অনেকেই আমি শুনেছি যে এইটাকে একটা নাটক বানিয়ে সাজিয়ে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থার উপরে চাপানোর চেষ্টা করেছে। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা যুক্তি দিয়ে কথা বলি। হাসিনা 5ই আগস্টের হাসিনা পালানোর পর থেকে ভারত তো বাংলাদেশ থেকে সরে নেই। ভারত তো বাংলাদেশ থেকে তাদের অপকর্মের থেকে কোনো বিরতি নেয় নাই। এবং শুধু তাই না, আমি কয়েক দফা যেই ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী, যাকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, যেই ভারতের রয়ের প্রধান ঢাকায় বসে, ভারতের দূতাবাসে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। সে এবং আরেক রয়ের সদস্য হচ্ছে কালবেলার সন্তোষ শর্মা, এরা মিলে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধেই, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এতবার ছবি দেখিয়ে, ভিডিও করে, কমসে কম 2 জন উপদেষ্টাকে বিস্তারিত পাঠিয়ে, টেলিফোন করে বলে, মেসেজ পাঠিয়ে বলে যে স্যার কিছু একটা করেন, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। উপদেষ্টার আমি নাম বললাম না, যেহেতু আই রেসপেক্ট হিম। আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে জনতার কাছে ওনাদেরকে জবাবদিহি করার জন্য।